রাতে গ্রিন নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক এবং আমি সুরেশ শুভ্রা। এবার বিস্তারিত। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও ঢাকা দিল্লি অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে বলে জানালেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এদিকে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। আহসান হাবিব জানাচ্ছেন বিস্তারিত। সম্পর্ক উন্নয়ন সহ ঢাকা দিল্লি বাণিজ্য বাড়াতে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম রাষ্ট্র। এখানে ছোট বড় বলে কোনো বিষয় নেই। নিজ নিজ স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব। আর দুই দেশের আজকে আমাদের যদি ডেমোগ্রাফি দেখি, দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড। আর বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত, তাই তাদের সঙ্গে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, বর্ডার হাটগুলি পুনরায় চালু করা। এদিকে এলজিআরডি মন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, নবায়নযোগ্য জ্বালানি সহ বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। ইস্তাহারে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় থেকে বিগত 6 মাসে কতদূর নোটিশে করেছি, অগ্রগতি কী, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। এর বাহিরেও তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কী ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে। বৈঠকে বাংলাদেশ মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান মীর শাহে আলম। মূলত ছিল এটা সৌজন্য। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। মিড ডে মিলে খাবারের মান নিয়ে যেন কোনোভাবেই আপোষ না করা হয় সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আর্থিক সহায়তা, মেয়েদের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা এবং ছেলেদের মেধাভিত্তিক উপবৃত্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রম নিয়েও আলোচনা হয়। খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ কার্যক্রমের দুটি বিকল্প ব্যবস্থাপনা পদ্ধতি যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশও দেন তিনি। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠক এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। সবকিছু ঠিক থাকলে 8 থেকে 10 দিন যুক্তরাষ্ট্র থাকবেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শিপন হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। সূত্র বলছে, অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইড ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের প্রথম বক্তব্য। এর আগে 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। দীর্ঘ 2 দশক পর আবারও ওয়াশিংটন, নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার। সবকিছু ঠিক থাকলে সফরটি হতে পারে 8 থেকে 10 দিনের।
এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর শুধু রাজনৈতিকভাবে নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হবে। এবারে নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসে কিনা সেটিই এখন দেখার বিষয়। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এগিয়ে যাচ্ছে। দলের শৃঙ্খলা রক্ষাকে মূল দায়িত্ব উল্লেখ করে রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে এবং তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা বেড়েছে। স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণ করবে স্থানীয় নেতাকর্মীরা বলেও জানান তিনি। অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে নতুন সরকারকে। কিন্তু পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে পর্যাপ্ত তথ্য ও নথি প্রকাশ না করায় অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে স্বচ্ছতা এবং সংস্কারের অভাব উদ্বেগজনক। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে নতুন সরকারের প্রথম 6 মাস একটি অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেছেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার কর ছাড় ও বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিলেও উদ্বেগের জায়গা রয়েছে। অর্থনীতির 31টি সূচকের মধ্যে 19টিরই অবনতি ঘটেছে। আগের সরকার থেকে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে নতুন সরকারকে। সোমবার রাজধানীতে সিপিডির আয়োজনে নতুন সরকারের প্রথম 6 মাস একটি অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেছেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এটা অন্তর্বর্তী সরকারের থেকে ওনার পাওয়ার ক্ষেত্রে ওনাদের যে দলিল, সেই দলিল ওনারা তৈরি করেননি। আমার ব্যক্তিগত অভিমত হলো যে ওনারা অন্তর্বর্তী সরকারের ভালো মন্দের বিচার করতেন যেতে চান নাই, সেই জন্য ওনারা এই দলিলটা তৈরি করেন নাই এবং এটা ওনাদের পক্ষে যায় নাই। একই সাথে গেল 6 মাসে গ্যাস সংকটের কারণে 3টি শিল্পাঞ্চলে প্রায় 100 কারখানা বন্ধ হওয়ায় 62,000 শ্রমিক কর্মহীন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরানোর প্রক্রিয়া, বিভিন্ন স্থানে মব কার্যক্রমের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। তার মতে ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। শ্বেতপত্রের ভিতরে আমরা পরিষ্কারভাবে দেখিয়েছিলাম কি ধরনের কাঠামোগত অসুবিধা, টাকা নাই, ব্যাংকের অবস্থা খারাপ, আপনার দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে দুর্নীতি, আপনার সেই অর্থে একটি পণ্যের উপরে আমার রপ্তানি নির্ভরশীল, আমার একই রকমভাবে আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে পণ্য আসে সেটার দাম নির্ধারণ এবং অনেক টাকা পাচার হয়ে যাওয়া এবং অনেক টাকা অনাদায়ী থাকা ব্যাংকের ইত্যাদি বিষয়গুলো আমরা সেখানে বলেছি। এইগুলো নিয়েই সরকার এসছে, এটা উত্তরাধিকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না। বিষয়টিকে ঝুলিয়ে রাখলে সমস্যা কমবে না, বরং যত দেরি হবে পরিস্থিতি তত জটিল হবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।
সরকারের সব গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময় সভা শেষে তিনি কথা জানান। তিনি জানান, দেশের বর্তমান নানা সংকট এবং 11 দলীয় ঐক্যের অবস্থান নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে এ আয়োজন। জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের প্রতি করা নানা বৈষম্যের বিষয়ে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি। সভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পার্লামেন্টে বাংলাদেশ জামায়াত ইসলামী তথা 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছেন, আমাদের জাতীয় সমস্যা জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামায়াত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মডেলের ভূমিকা নিয়ে আমির জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন। 6 মাস সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকার ব্যর্থ, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি। জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, অদক্ষতা ও পরিকল্পনাহীনতায় গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে। পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করলে সরকার গণ আন্দোলনের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে সবগুলোতেই বেড়েছে। এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় সরকার নির্বাচন আরো ভালোভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার এক কর্মশালায় সিএসসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিবিধান মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সহিংসতার আশঙ্কা থাকায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা করছে ইসি। জাতীয় নির্বাচনের কিছু ঘাটতি চিহ্নিত করে স্থানীয় নির্বাচন আরও মানসম্মত করার কথা জানান তিনি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি। সবাইকে নিয়ে আমার ঝাঁপ দিতে হবে ইলেকশনে, তো সবাইকে নিয়ে যে প্রস্তুতি, তো সেইটার জন্য আমরা কার্যক্রম আমরা নিয়েছি। না, ওনাকে আমরা বলেছি, আমরা আপনার প্রস্তুতি জানতে চেয়েছি, তবে সারা দেশের অবস্থা জানতে চেয়েছি, এবং আপনার পুলিশ কী সংখ্যা দিতে পারবেন না পারবেন ইত্যাদি ওনাকে কিছু পরামর্শ দিয়েছি যে ওনাদেরকে সহযোগিতা লাগবে। তো বিশেষ করে পুলিশের একটা মনিটরিং সিস্টেম আছে, ওটা আমরা একটু চাই তাদের থেকে টার্মিনাল নিয়ে যদি কাজে লাগে ওই ইলেকশনের সময় একটু মনিটরিং করার জন্য, ফিল্ডে মনিটরিং করার জন্য। এটা তো আপনারা তো জানেন 90 দিনের মধ্যে তো আমার করতে হবে, সেটা 90 দিনের মধ্যে এটা হয়ে যাবে, কোনো চিন্তা করেন না। এটা উই আর ওয়ার্কিং অন দিস। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত মক্কা ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিভিন্ন সমালোচনার জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স, এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। আর মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে
একটা যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। রাতের গ্রিন নিউজে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও স্বাগত রাতের গ্রিন নিউজে। দেশের পর্যটন খাতকে আরও উন্নত করার পাশাপাশি এই খাতে প্রাপ্ত 2% জিডিপিকে 7 থেকে 8% উন্নীত করতে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় একসাথে কাজ করবে। দেশের সংস্কৃতি ও পর্যটন খাত নিয়ে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা সভায় এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পর্যটন নিয়ে কাজ করে বিশ্বের অনেক দেশই এগিয়েছে। সেখানে বাংলাদেশের যেসব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে সেগুলোকে কাজে লাগানো গেলে বাংলাদেশও অন্যান্য দেশের মতো বিশ্ব দরবারে দ্রুত এগিয়ে যাবে। আমরা চাই যে পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মধ্যে একটা এমইউ করা, একটা বাইন্ডস করা, যে বাইন্ডসের মাধ্যমে আমরা দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালা একটা যাতে কার্যক্রম গ্রহণ করা হয়। আমাদের পর্যটন এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে অঙ্গাঙ্গিভাবে যে আমরা জড়িত রয়েছি, আমরা চাচ্ছি আমাদের হেরিটেজটাকে, আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরে আমরা পৃথিবীর সামনে আমরা প্রমাণ করতে চাই যে আমরাই শ্রেষ্ঠ। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। তিনি জানান, বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কর্মসূচি নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন চালকের অসতর্কতা, অতিরিক্ত গতি ও জনসচেতনতার অভাবে দুর্ঘটনা বাড়ছে বলে জানান তিনি। মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে দুর্ঘটনায় আহতদের জন্য আলাদা ইউনিট করার কথাও জানান মন্ত্রী। 30 সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা আমরা অর্ধেকে হ্রাস করতে পারি। সেটি যদি না হয় তাহলে আমাদের এই সব প্রচেষ্টা সব অর্থ উৎসঙ্গে। স্ক্র্যাপ এবং রিসাইক্লিং এর একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আমরা ডাম্পিং স্টেশন করছি, ফিটনেসবিহীন গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইক্লিং করতে চাই এবং স্ক্র্যাপিং এ নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। জুলাই অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী অটো সজলের ভাইও রয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন যুগ্ম কমিশনার ফারুক হোসেন। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। চলতি বছরের 2রা মার্চ যাত্রাবাড়ির সায়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে গেলে ওয়ারী থানায় দায়ের করা হয় মামলা। তদন্তে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় 3 জনকে। গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে অস্ত্র সরবরাহকারী হিসেবে বেরিয়ে আসে সজলের নাম। জুন মাসের 18 তারিখ গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানাধীন সায়দাবাদ এলাকা হতে সজল এলিয়াস অটো সজলকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের গুলি করার ঘটনা তদন্তের অংশ হিসেবে গ্যান্ডারিয়ার স্বামীবাগ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। 4টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 12 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আসামিদের অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয় এবং আসামিদের ব্যবহৃত 6টি স্মার্টফোন জব্দ করা হয়। সব মিলে একই ঘটনায় আমরা এখন পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করলাম। প্রথমে 3টি, মার্চ মাসে, জুন মাসে 2টি এবং আজকে 4টি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় এ পর্যন্ত চক্রের মূল হোতা অটো সজল সহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা। টানা গ্যাস সংকটে সাভারে বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাপ থাকলেও দিনের পুরোটা সময়ই থাকছে না গ্যাস। এতে রান্নাবান্না সামলাতে
বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা বা সিলিন্ডার ব্যবহার করছেন গৃহিণীরা। গ্যাস সংকটে স্থবিরতা নেমেছে সিএনজি স্টেশনেও। এই সংকট নিয়ে কথা বলতে নারাজ তিতাস কর্মকর্তারা। সাভার থেকে সোহেল রানা জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। সাভার পৌরসভার কলেজ রোডের একটি বাড়ির চিত্র এটি। দিন কিংবা রাত কোনো সময়ে গ্যাসের দেখা মিলছে না, তাই রান্না করা হচ্ছে মাটির চুলায়। কেউ কেউ ব্যবহার করছেন সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা, কিন্তু নিয়মিত গ্যাস বিল দেওয়া সহ জ্বালানিতে খরচ বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। গ্যাস না থাকলে পোলাভানে রান্ধতে বাইরে খিলে বিখে পোলাভান অফিস করবি কিভাবে? রান্না বসাইছি, ভাতরা বলো কাইসা 9:30 গ্যাস গেছি গিয়া, তো কি অবস্থা, আবার লাকড়িতে দিতে হয়। গ্যাস থাকে না, আবার কারেন্ট থাকে না, মানে চাকরি বাকরি করি আমরা, রাঁধতে পারি না ঠিক মতো। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। আমিনবাজার, হেমায়েতপুর ও সাভার পৌরসভার 7টি সিএনজি স্টেশনের মধ্যে 5টিতে গ্যাসের চাপ থাকে না। এতে ভোগান্তির পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে চালকরা। গ্যাসের অবস্থা খুব খারাপ। এই গ্যাসটার নিয়ে আমরা কোনো গাড়ি চালাতে পারতেছি না। রাত দিন 24 ঘন্টা একটা পাম্পে ঢুকলে আমাদের মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা চলে আসে। ব্যবসায়ী জানান, সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ কমে গ্যাসের চাপ 2 থেকে 3 PSI-তে নেমে এসেছে। ফলে বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন করায় খরচ বাড়ায় দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে শিল্প মালিকরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের প্রসেস লসটা খুব বেশি হয়ে যাচ্ছে, ব্যয়ভারটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুতের যে অবস্থা, এতে করে বিজনেস করা খুব কঠিন হয়ে গেছে। জানতে চাইলে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি না সাভার তিতাসের কোনো কর্মকর্তা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। টানা লোডশেডিংয়ের কারণে সংকটে পড়েছে মৌলভীবাজারের চা শিল্প। দিনে গড়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক সক্ষমতার চেয়ে প্রায় 40% কমেছে উৎপাদন। এতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে কাঁচা পাতা। মৌলভীবাজার থেকে পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন জেরির জামান। তীব্র লোডশেডিংয়ের মুখে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত চা শিল্পে স্থবিরতা নেমে এসেছে মৌলভীবাজারে। জেলার 93টি চা বাগান থেকে দেশের প্রায় 64% চা উৎপাদিত হয়। কিন্তু ভরা মৌসুমে বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় 40%। নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে কোটি টাকার কাঁচা পাতা। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় চায়ের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে। ফলে অস্বাভাবিক হারে বাড়ছে জ্বালানি খরচ, যা উৎপাদন ব্যয়কে নিয়ে যাচ্ছে সাধারণ সীমার বাইরে। লোডশেডিংটা একটু কমানোর জন্য আমরা ওদের কাছে একটা রিকোয়েস্ট করি, যেহেতু আমাদের এটা পচনশীল একটা চা, আপনার বেশিক্ষণ কারেন্ট না থাকলে পাতাটা পচে যায়। শুধু আমাদের না, অনেক চা বাগানের এটা ক্ষতির কারণ হচ্ছে যে বিদ্যুৎ পর্যাপ্ত আমরা পাচ্ছি না। বিদ্যুৎ সংকটের এই নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ চা শ্রমিকদের জীবনেও। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন জীবন ও সন্তানদের পড়াশোনা, অন্যদিকে মাস শেষে গুনতে হচ্ছে সমপরিমাণ বিদ্যুৎ বিল। চা উৎপাদন প্রসেস এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এখানে প্রসেসের মাঝখানে যদি কোনো সময় বিদ্যুৎ বিভ্রাট হয় বা কারেন্ট না থাকে, তাহলে কিন্তু এটা ডিরেক্টলি আপনার চার গুণগত মানের মধ্যে আপনার আপনার এফেক্ট আসে। চলতি বছর 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ভালো বিদ্যুৎ পাচ্ছে চা বাগানগুলোতে, তারপরেও কিছুটা বিদ্যুতের ঘাটতি থাকায় বা আমরা অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত কিছু লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ সংকট সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রয়োজনীয় সমন্বয় সবকিছুর জন্যই বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাগণ সবসময় সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। দেশের অন্যতম শীর্ষ এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতিয়ে রাখা স্থল মাইন বিস্ফোরণে সাইফুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবি নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান ইতু জানান, সোমবার সকালে সীমান্ত পিলার 52 সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইলাঝিরি ক্যাম্প এলাকায় বাঁশ কাটতে যান সাইফুল। সেখানে আরাকান আর্মির পুঁতিয়ে রাখা মাইন বিস্ফোরিত হয়। এ সময় সাইফুলের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে, একথা বলেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সোমবার দুপুরে রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা খাতুন মিনু এবং নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা। আমাদেরকে কি কথা বলে যে তুমি রাজনীতি করবা, তাহলে মানুষের দুয়ারে যাবা, মানুষের মনকে জয় করবা, মানুষের সাথে থাকলে তাইলেই তুমি একমাত্র দলের প্রতিশ্রুতি অথবা দলের সাথে দলের একজন কর্মী হিসাবে তুমি গণ্য হবা। এর জন্য আমি আর দেশ নায়ক তারেক রহমান সাহেবের কথা অনুযায়ী আমি চেষ্টা করছি এই দলের একটা কর্মী হিসাবে থাকার জন্য। মৌলভীবাজারের কমলগঞ্জে 3.5 বছরের শিশু রুনা বেগমকে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এই রায় দেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। কুড়িগ্রাম ভ্রুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে 500 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রোববার শিলখুড়ির ধলডাঙ্গা বাজারে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা গুদাম ভেঙে 202 বস্তা ইউরিয়া ও 23 বস্তা পটাশ নিয়ে যান। ইউএনও অমৃত দেবনাথ জানান, এ পর্যন্ত 115 বস্তা সার উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন মতবিনিময় সভা করেছে। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর রাতের গ্রিন নিউজে স্বাগত আরো একবার। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের রাজনৈতিক জীবন শুধু দলীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন এক নীরব রণকৌশলী। তাঁর 27তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে উঠে আসে এসব কথা। শরীয়তুল্লাহর ক্যামেরায় তুলে ধরেছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। জাতীয় রাজনীতির দুঃসময়ে যিনি ছিলেন এক স্থির প্রজ্ঞা ও নীরব রণকৌশলী, তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও 4 দলীয় নিয়োজক কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। 27তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে যোগ দেন দলের শীর্ষ নেতারা। একটি আন্দোলন সফল করা, একটি নির্বাচনে সেই দলকে ক্ষমতা নেওয়ার সময়ে মহাসচিব ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার। আইন পেশার গণ্ডি পেরিয়ে যুক্ত হয়েছিলেন রাজনীতিতে। 1980-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। 4 দলীয় ও 7 দলীয় জোটের লিয়াজো কমিটির চেয়ারম্যান হিসেবে রাজপথ ও কূটনীতির সমন্বয় করেন। উনি হলেন সরকারের প্র্যাকটিক্যালি প্রধান রাজনৈতিক মন্ত্রী, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রী। তাকে অনুসরণ করে তার কাছ থেকে রাজনীতির দীক্ষা নিয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছি। বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে এবং আন্দোলন সচল রাখতে নিজের জীবন বাজি রেখে গোপন বৈঠক পরিচালনা করতেন তিনি। প্রশাসনের বলয় ভেঙে কর্মীদের দিতেন দিক নির্দেশনা। এসব বিরোধী আন্দোলনের সময় যে লিয়াজো কমিটির চেয়ারম্যান ছিলেন উনি, একটা দলের এমপি মন্ত্রী হওয়াটা খুব সহজ কাজ, কিন্তু একটা রাজনীতিবিদ হওয়া খুব কঠিন কাজ। আমি সালাম তালুকদার আমার বড় ভাই, আমি তাকে রাজনীতিবিদ হিসাবে চিনি।
আমি তাকে রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করি। আমি কখনো ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে মন্ত্রী হিসেবে বিবেচনা করি না। দলীয় ব্যানারে এমন ত্যাগী রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমার মনে আমরা শুধরাব এবং আমরা যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পর্যায়ে এই অনুষ্ঠানটি যদি বেঁচে থাকি, আমি আগামী দিন স্মরণ সভাটি সালাম তালুকদার বিএনপির ব্যানারে দেখার জন্য অপেক্ষা করব। 1999 সালে 20 আগস্ট পরলোক গমন করেন এই প্রজ্ঞাবান রাজনীতিবিদ। মৃত্যুর 27 বছর পরও রাজপথের দুঃসাহসিক কৌশল আর দূরদর্শী নেতৃত্বের কারণে আজও দেশের রাজনৈতিক ইতিহাসে সমাদৃত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। সিরাজুল ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা। এবার খেলার খবর। প্রথমবার এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েই বড় দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সবার সম্মতিতে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। এর বাইরেও এসিসির এবারের সভায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত। আরো জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। সভাপতি নির্বাচিত হলেও আমিনুল ইসলাম বুলবুলের নালিশের কারণে আইসিসি ও এসিসি সভায় তামিম ইকবালের অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। গেল মাসে আইসিসি সভায় যোগ দিয়ে কাটিয়েছেন সে শঙ্কা। এবার এগোলেন আরেক ধাপ। প্রথমবারের মতো অংশ নিলেন এশিয়ান ক্রিকেটের নিয়ন্তা সংস্থা এসিসির সভায়, আর প্রথম সভাতেই দিলেন চমক। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তামিম। তাতে আইসিসির পর এখানেও তামিমের গ্রহণযোগ্যতা আর গুরুত্বের প্রমাণ মিলল। এবারের সভাটি অবশ্য আরও বেশ কয়েকটি দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এবারের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বন্টন করা হলেও এখন থেকে এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। এছাড়া সবার সম্মতিতে এসিসির নতুন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি। আর 2026 থেকে 2028 মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন সদস্য যুক্ত হয়েছেন। তাওসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক। এখন এই পর্যন্তই। গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে। সবশেষ খবর জানতে গ্রিন নিউজের সাথে থাকুন।